৪৫ বছর পরেও ২৫ মার্চের কাল রাত গুমরে কাদায় মা মাটির সন্তানদের। রাতের অন্ধকারে গণহত্যা চলে নির্বিচারে, ছিল হিংস্রতা আর নৃশংসতা। এইভাবে সারাটা জীবনই তো আমাদের বয়ে নিতে হয়েছে। স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে রেলপথ। পরিকল্পনার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, জানালেন মন্ত্রী। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গ্রামগঞ্জে সরব প্রার্থীরা ছুটছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে। গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে সিরাজগঞ্জের খামারিরা। সমস্যা সমাধানের আশ্বাস মিল্কভিটা কর্তৃপক্ষের। এবং ব্রাসেলস হামলায় অল্পের জন্য রক্ষা পেল ৩ বাংলাদেশি পরিবার। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফিরে তাদের। পশ্চিমা দেশগুলোতে আরও হামলার আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। ২৫ মার্চ রাত অপারেশন সার্চ লাইট নামে রক্তধোয়া সেই ইতিহাসের সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার সব সংগ্রামের নেতৃত্ব দেয়া এ শিক্ষা প্রতিষ্ঠান এমন দীর্ঘ কাল রাতের আর মুখোমুখি হয়নি। এখনকার সার্জেন্ট জহুরুল হক হল, তৎকালীন ইকবাল হল, জগন্নাথ হল, শিক্ষক কোয়ার্টার, কর্মচারীদের বাসস্থানে রাতভর চলে গণহত্যা। ওই রাতে যারা বেঁচে গেছেন তাদের হৃদয়ের রক্তক্ষরণ আর শ্রদ্ধার চোখে আবারও ফিরে দেখব ৭১-এর ২৫শে মার্চকে। প্রতিবেদন শাতিলা শারমিনের, ছবি তুলেছেন শামসুল হক প্রিন্স। আক্রমণ ছিল অতর্কিত, পরিকল্পিত। এই ষড়যন্ত্র জুড়ে ছিল হিংস্রতা আর নৃশংসতা। অন্ধকারে তল্লাশি চালানো হয়েছে প্রতিটি কক্ষে। প্রয়োজন নেই পরিচয়ের, তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী। গণহত্যা চলেছে নির্বিচারে। সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল তখন তৎকালীন ইকবাল হল এবং সমস্ত নেতৃবৃন্দরা এই হলেই থাকতো। তারা কতজনকে মেরেছে, কারণ লাশ তো এখানে খুব বেশি পড়ে ছিল না, লাশ তারা পুড়িয়ে দিয়েছে, নিয়ে গেছে। অধিকার আদায় আর মুক্তির আন্দোলনে সক্রিয় শিক্ষকদের ওই রাতেই হত্যা করা হয় তাদের পরিবারের সামনে। বিকট আওয়াজ শুনে ৮টা গুলির আওয়াজ। আমরা দৌড়ে সামনে গিয়ে দেখি যে বাবা ওখানে পড়ে আছে। সোলজাররা তখন চলে গেছে। ফ্ল্যাটের অন্যান্যরা তখন নেমে এসে বাবাকে তুলে আমাদের ঘরেই নিয়ে গেল। সেই মনিরুজ্জামানরা তখনও ওখানে পড়েছিল। হলটা যে হিন্দু ছাত্রদের, শুধু ছাত্র না, পাখির মতো গুলি করে মারা হয়েছে কর্মচারীদেরও। তাগড়া তাগড়া দেখে ১৫ জন বাইক করছে, বাইক করে লাইন করাইছে, লাইন করে আবার নিয়ে গেছে বিভিন্ন জায়গায় যে লাশগুলা মারছে রাত্রে এগুলো টানছে, তাই না এই জায়গাটার মধ্যে নিয়ে আসছে আইনা ক্রাশ করছে। ৪৫ বছর পরেও মাটিমার সন্তানের লাশের হিসেব আর ঘটনার বিবরণ এখনো গুমরে কাঁদে এখানে। আমার মাকে দেখেছি রাত ভরে কাঁদতে। তো এইভাবে সারাটা জীবনই তো আমাদের বয়ে নিতে হয়েছে, মাকেও তাই। এসব ভবনের দেয়াল আর প্রাঙ্গণ জুড়ে শহীদদের জানা অজানা ইতিহাস। মধ্যরাত থেকে শুরু হয়েছিল গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর নির্মমতার এক বিভৎস অধ্যায়। বাঙালি জাতির জীবনে নেমে আসা সেই কালো রাত্রিও একসময় ভোর হয়েছিল। আর এই ভোরের আলোই ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এনে দিয়েছিল স্বাধীনতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারিকুল ইসলাম আশিক। প্রস্তুতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক। বাবু, আপনাকে ধন্যবাদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এর যে শেষ মুহূর্তের প্রস্তুতি, এটা আমরা বলতে পারি যে একবারই শেষ মুহূর্তে রয়েছে। এরই মধ্যে মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও এখানে যে যারা কাজ করছিলেন তারা শেষ মুহূর্তের যে কাজ তারা সেগুলো শেষ করে ফেলেছেন এরই মধ্যে। এবং আমরা দেখছিলাম যে এখানে যে রঙের যে শেষ আঁচড়টুকু সেটুকু দেয়া হয়েছে কিছুক্ষণ আগে। এর মধ্যে এই যে পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ এলাকাটি সম্পূর্ণভাবে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। হ্যাঁ, স্মৃতিসৌধ এলাকার সম্পূর্ণ এই স্মৃতিসৌধ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সিসিটিভি ক্যামেরা বেশ কয়েকটি
হয়েছে। এবং আমি দর্শকদের জ্ঞাতার্থে আরেকটু জানিয়ে রাখি যে গত 23শে মার্চ থেকে আজকে এখন পর্যন্ত এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং কাল ভোরে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর এইটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে। এবং আমরা যতটুকু দেখেছি এই যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ এটি হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ফুলের সমারোহে সম্পূর্ণ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ছেয়ে ফেলা হয়েছে এবং শেষ মুহূর্তের ঘষা মাজাটুকু সম্পন্ন হয়েছে। তো এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি এটুকু এখন মোটামুটি আমরা বলতে পারি যে সম্পূর্ণভাবেই প্রস্তুত এবং কিছুক্ষণ পরে হয়তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যবেক্ষণে আসবেন। হ্যাঁ, সম্পূর্ণ পর্যবেক্ষণে আসবেন এবং আরো এখন এই যে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আমাদের সাদা পোশাকের যে পোশাকধারী পুলিশ রয়েছেন তারাও এখানে নিরাপত্তা পর্যবেক্ষণ করছেন। তো এই ছিল এই যে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে স্বাধীনতা দিবসের পূর্ব প্রস্তুতির সর্বশেষ অবস্থা। দর্শক, সাভারের স্মৃতিসৌধ থেকে সেখানকার স্বাধীনতা দিবসের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুল ইসলাম আশিক। দর্শক, 25 মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সৌমিত্র। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার অন্যতম আক্রমণ লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং সেখানে তারা ভয়াবহ ধরনের গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যার সে স্থানে যেই জায়গায় গণহত্যা চালানো হয়েছিল, ছাত্র শিক্ষক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, সেইখানে 46 বছর পর নতুন প্রজন্মের শিশুরা ক্ষুদে চিত্রকররা সমবেত হয়েছে। তাদের অঙ্কনের মধ্য দিয়ে তাদের তুলিতে তাদের রঙে ফুটিয়ে তুলতে তারা সমবেত হয়েছে সেই সব ভয়াল কালো রাতের স্মৃতি এবং একই সঙ্গে বাঙালির মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কর্তৃপক্ষ শিশু কিশোরদের জন্য সেই 25শে মার্চ কাল রাত স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। এখানে শিশুরা এসেছে, বিভিন্ন স্কুল থেকে এসেছে তারা এবং এছাড়াও হয়তো স্কুলে যাচ্ছে না এমন শিশুরা, এমন ক্ষুদে চিত্রশিল্পীরাও এখানে সমবেত হয়েছে। তাদের তুলিতে, তাদের রঙে, তাদের ক্যানভাসে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে তাদের স্বপ্নের বাংলাদেশকে, যেই বাংলাদেশের গল্প তারা শুনে এসেছিল, যেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারা তুলে ধরার চেষ্টা করছে। কারো ক্যানভাসে স্থান পেয়েছে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, কেউ বা তুলে ধরেছে মহান মুক্তিযুদ্ধের যেই স্মৃতিস্তম্ভ সেইটি, এবং এছাড়া আবহমান গ্রাম বাংলার যে প্রতিচ্ছবি সেটিও দেখা যাচ্ছে অনেকেরই ক্যানভাসে, অনেকেরই রং তুলিতে। একটি শিশুর চিত্রকর্ম যেমন আমরা মাত্রই দেখলাম, একেবারেই অন্ধকার ভয়াল কালো রাতের স্মৃতি আসলে তার ক্যানভাসে উঠে এসেছে। এছাড়া বাংলাদেশের যত ধরনের গৌরব গাথা রয়েছে, শহীদ মিনার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যেই অহংকার, তার ছবিও রয়েছে। শিশুরা চেষ্টা করেছে, এখানে এক শিশু ছবি আছে, তার কাছে যদি জানতে চাই তুমি আসলে কি তুলে ধরতে চেয়েছো, কি এঁকেছো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি। আমি এঁকেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সেই জন্যই তো আমরা স্বাধীন হতে পেরেছি, আর সেই জন্যই আমি বঙ্গবন্ধুর ছবি এঁকেছি। অর্থাৎ এই শিশুরা ধারণ করছে মহান মুক্তিযুদ্ধের সেই চেতনা, যে চেতনায় উদ্দীপ্ত হয়ে বাঙালির 9 মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। শিশুরা আঁকছে তাদের ছবি। সেই শিশুদের কাছে আবার একটু যাই, তুমি কি আঁকতে চেয়েছো? আমি গ্রামের দৃশ্য আঁকতে চেয়েছি। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে তোমার ছবি। শিশুরা আঁকছে, তাদের চিত্রকর্মে ফুটে উঠেছে আমাদের বাংলার সেই ইতিহাস। যদি জানতে চাই, এখানে যিনি আয়োজক রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ রয়েছেন ডক্টর রসিম সরকার আমাদের সঙ্গে। স্যার, 25শে মার্চ কাল রাত স্মরণে আঁকছে, নিশ্চয়ই নতুন প্রজন্মের কাছে সেই ভাবনা ছড়িয়ে দেওয়ার চিন্তা থেকে আপনারা এই আয়োজন করেছেন। সত্যি যথার্থই বলেছেন। আমরা আজকে 25শে মার্চ কাল রাত্রে ধরনের আমাদের শিশু কিশোরদের মধ্যে চেতনাকে ধারণ করার জন্য, প্রসারিত করার জন্য আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই শিশুরাই একদিন বড় হবে, তারা এই চেতনাকে ধারণ করে দেশ সেবায় অংশগ্রহণ করবে, এটি আমাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য যে 25 মার্চে যারা আমাদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রবৃন্দ শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এই শ্রদ্ধা নিবেদন করা এবং চেতনাকে ধারণ করে আমরাও যাতে এই আগামী দিনে শিশুরাও যাতে দেশ সেবায় এরকম অংশগ্রহণ করতে পারে, প্রয়োজনে আত্মোৎসর্গ করতে পারে দেশের জন্য, মানুষের জন্য, সেটাই মূল লক্ষ্য আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, আয়োজকদের একজন কথা বলছিলেন এবং শিশুরা ইতিমধ্যে তাদের চিত্রাঙ্কন শেষ করে এনেছে প্রায়। এরপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই পুরো আয়োজনের মধ্য দিয়ে আসলে ওই মুক্তিযুদ্ধের চেতনা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টাই তারা করেছেন। আয়োজকরা তেমনটি বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এই ছিল সর্বশেষ খবর।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন রিপোর্টার সৌমিত্র শুভ্র। আবহাওয়ার অনুকূল থাকায় পর্যটকদের পদভারে মুখর বান্দরবান পর্যটন এলাকা। বিশেষ করে নীলগিরির ওপর দাঁড়িয়ে মেঘ ধরার শুভ্র হাতছানি উপেক্ষা করতে পারছেন না ভ্রমণকারীরা। দর্শক, বান্দরবানের এই সময়ের পর্যটন নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। 1971 সালে স্বাধীন বাংলাদেশে রেলপথ ছিল 3000 কিলোমিটারেরও বেশি। সে সময় দেশের জনসংখ্যা ছিল মাত্র 7.5 কোটি, যা এখন 16 কোটি ছাড়িয়েছে। অথচ জনসংখ্যার বিবেচনায় বাড়েনি রেলপথ। এজন্য বিশেষজ্ঞরা দুষছেন অর্থ আর পরিকল্পনার অভাবকে। রেলপথ বাড়াতে সরকার ইতোমধ্যেই প্রায় অর্ধশতাধিক প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন বাবুল হোসেন। জাপান সহ উন্নত বিশ্বে রেলে চড়ে যাত্রীরা যখন ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন, তখন দেশের এই ট্রেনটি ঘন্টায় কতটুকু যেতে পারে তা এ চিত্রই বলে দিচ্ছে। সরকারি তথ্য মতে দেশে রেলের গতি ঘন্টায় সর্বোচ্চ 95 কিলোমিটার বলা হলেও একাধিক রেল লাইন ঘুরে দেখা গেছে তা শুধু কাগজে কলমে। যাত্রীদের দাবি, স্বাধীনতার পর দেশের সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নতি করলেও রেলের গতি রয়ে গেছে সেই ব্রিটিশ আমলেই। বাড়েনি রেল পথও। স্বাধীনের পরে নতুন দিন আর রেল করছিল, ওইগুলিও বন্ধ হয়ে গেছে। ফরিদপুর থেকে বরিশাল আগে যেত, সেটা বন্ধ হয়ে গেছে। সবগুলো থানাতে না হইলেও সবগুলো ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট রেলপথ থাকা প্রয়োজন। তাহলে আমরা খুব সহজে এটার মাধ্যমে যাতায়াত করতে পারি, আমরা সময় বাঁচাতে পারি। সেই সাথে আমাদের অর্থনৈতিক জিনিসটাও জড়িত। গতি তো মনে করেন চলছে, ওই আগের গাড়ি চলছে, গাড়ি যাত্রা বাড়ি। সিলেট থেকে আসলাম 240 কিলোমিটার রাস্তা, আমার 8 ঘন্টা সময় লাগলো। তার মানে প্রতি ঘন্টায় আমি 30 কিলোমিটার গতিতে আসছি। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে বর্তমানে দেশে মোট রেলপথের পরিমাণ 2877 কিলোমিটার। তবে দেশব্যাপী রেলপথ বাড়াতে 20 বছর মেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। বিশ্লেষকদের মতে রেলপথ ও এর গতি বাড়াতে প্রয়োজনে এই খাতকে বেসরকারীকরণ করা উচিত। রেল মন্ত্রণালয়কে আরো এফিশিয়েন্ট হতে হবে। প্রত্যেকটা প্রজেক্ট নিতে গেলে সেই প্রজেক্টের বুঝতে হবে যে প্রজেক্টটা কতদিনে আমি এটাকে তুলে নিয়ে আসতে পারি। 47টি প্রকল্প নিয়েছি, এর মাঝে 35টি চলমান, বাকিগুলি শেষ হয়ে গিয়েছে। এই জিনিসগুলোকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দেওয়া, আমরা বলি অপারেশনটা আসলেও ছেড়ে দেওয়া দরকার। পদ্মা ব্রিজ যখন শেষ হবে, আমাদের লক্ষ্য যাতে ব্রিজে যখন গাড়ি ঘোড়া চলবে তখনও যাতে একসাথে আমরা ট্রেন চালাতে পারি। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সাথে G2G ভিত্তিতে আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি। গতি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেদিকে আমরা খুব দুর্বল। সমগ্র বাংলাদেশের রেললাইন যখন ডাবল লাইন ডুবল গেজ হয়ে যাবে তখন গতিও আমাদের আরো বেশি করে হবে ইনশাল্লাহ। স্বাধীনতা অর্জনের 45 বছরে দেশের রেলপথ 1 ইঞ্চিও বাড়েনি, বরং কমেছে। সেখানে সড়কপথ 600 কিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে 60,000 কিলোমিটারে। অথচ উন্নত বিশ্বে এখন যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো রেলপথ। তাই দেশের সামগ্রিক টেকসই উন্নয়নে এখনই নতুন নতুন রেলপথ তৈরির কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চলে ভুট্টা চাষ করে বিপাকে কৃষক। ওষুধ প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না অজ্ঞাত রোগ। কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ। ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় মৃত্যুর হাত থেকে ভাগ্যগুণে বেঁচে গেলেন বাংলাদেশি 3 পরিবারের 13 সদস্য। ওই দিন কাতার ও ইতিহাদ এয়ারওয়েজের 2টি ফ্লাইটে এই 3 পরিবারের সদস্যরা বাংলাদেশে যাচ্ছিলেন। তারা চোখের সামনে মারা যেতে দেখেছেন অনেককে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার কাহিনী তারা তুলে ধরেছেন সময় সংবাদের কাছে। ব্রাসেলস থেকে লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুঃসহ বিভীষিকাময় স্মৃতি থেকে পালানোর যেন কোনো উপায় নেই এই পরিবারের মানুষগুলোর। বেলজিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দরে গত মঙ্গলবার বোমা হামলার ঘটনাস্থলে ছিলেন ব্রাসেলসের ব্যবসায়ী গাজীপুরের তাজু। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে যান তার স্ত্রী, 2 মেয়ে ও বড় মেয়ের স্বামী। লাগেজ চেক ইন করেই পুরো পরিবারের সদস্যরা ক্যাফেতে বসেছিলেন। ঠিক সে সময়ে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। ক্যাফেতে যে ব্যক্তি তাদের কফি পরিবেশন করছিলেন, বোমা হামলায় তারও মৃত্যু দেখেছেন চোখের সামনে। গুলির ভয়ে অনেকক্ষণ শুয়েছিলেন মেঝেতে।
সেদিন বিমানবন্দরের 3 পরিবারের অন্তত 13 বাংলাদেশি বেঁচে গেছেন ভাগ্য গুণে। কিছু বুঝে ওঠার আগেই বুঝতেও পারতেছিলাম না কি হইতেছে। দাঁড়ায় গেলাম, কেউ বসে গেলাম, দেখলাম যে ওই পাশের থেকে একটা ডেড বডি ছিটে এসে পড়লো, ভাঙা চূড়া সব চুরমার হয়ে আসতেছে ভেঙে। আশা ছেড়েই দিলাম, বাঁচবো কি বাঁচবো না, কি অবস্থায় আর ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে আহত হয়েছে, অনেকে মারা গেছে, এর মধ্যে তো আমরাও হয়তো আহত হতে পারতাম, আমরাও মারা যেতে পারতাম, কারণ আমরা ইনসিকিউর ছিলাম যে কোথায় দাঁড়াবো, এখানে যে বোমা ব্লাস্ট হবে না। হামলার এই ঘটনায় এখনো থমকে আছে ব্রাসেলস। ঘরে বসে টিভিতে সেসব খবরই দেখছেন সবাই। শারীরিকভাবে অক্ষত থাকলেও মনের দিক দিয়ে মুষ্টে পড়েছেন তাজুর পরিবারের সদস্যরা। লোক আমাদেরকে সার্ভ করে তার আগে মাত্র করলো স্যার, ওর দিকে খালি তাকালাম আর ওই ছেলেও আমার সামনে ব্রাস্টার পুরো এমনি করছে, হঠাৎ করে এক্সপোজ হলো। তখন আগে বুঝতেছিলাম না যে আসলে কি আমরা এখানে দাঁড়ায় রিয়েলিটি ফেস করতেছি, এটা কিভাবে সম্ভব হবে। এরকম মাথা চিন্তা আসতে না আসতে দেখি যে সেকেন্ড বোমটা এক্সপোজ হচ্ছে। তখন তো আমরা সবাই শিওর যে না, আমরা হয়তো 1-2 সেকেন্ডের মাঝে হয়তো হয় গুলি করবো আমাদেরকে, যে কোনো আরেকটা বোম এক্সপোজ হবে। তখন আমরা সবাইকে তাকায় দেখতেছিলাম যে কোনো সময় হয়তো আমরা এখানে থাকবো না, যে কোনো সময় হয়তো আমরা শেষ। সেদিন ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো স্টেশনে সিরিজ বোমা হামলার ঘটনায় অন্তত 34 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক। সময় সংবাদ, ব্রাসেলস, বেলজিয়াম। পশ্চিমা দেশগুলোতে আরো জোরালো হামলা চালাতে জঙ্গি গোষ্ঠী আইএস বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে অন্তত 400 যোদ্ধাকে তৈরি করছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি। ইউরোপীয় ও ইরাকি গোয়েন্দাদের বরাতে এপির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করে তারা। এছাড়া ব্রাসেলসে হামলাকারীরা দেশটির পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করেছিল বলেও জানায় আরটি। মধ্যপ্রাচ্য ভিত্তিক আইএসের সদস্যরা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে জানিয়ে যত বেশি সম্ভব আক্রমণের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বেসামরিক নাগরিকরা তাদের আক্রমণের লক্ষ্য নয়, বরং পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ব্যয় বাড়ানোই তাদের লক্ষ্য। আইএস সদস্যরা উত্তর আফ্রিকা, ফ্রান্স ও বেলজিয়ামে ফরাসি ভাষাভাষী কিছু লোকের সঙ্গে যোগাযোগ করে ইউরোপে হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন একজন ফরাসি গোয়েন্দা কর্মকর্তা। নভেম্বরে প্যারিস হামলার পর ব্রাসেলসে মঙ্গলবারের হামলার দায় স্বীকার করে আইএস। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে বিএনপি সমর্থিত এএম মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন। সকালে সুপ্রিম কোর্টে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এবছর সভাপতি, সম্পাদক সহ মোট 14টি কার্যনির্বাহী পদে নির্বাচন হয়। এর মধ্যে 8টিতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী ও 6টিতে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী নির্বাচিত হন। এর আগে গতকাল বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের 2 দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। সময় সংবাদে আরও থাকছে। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আজ নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। মোহালিতে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রাজধানীকে আইকন সিটি হিসেবে গড়ে তুলতে হাতিরঝিলের নানা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সকালে হাতিরঝিল ও গুলশান লেক এলাকা পরিদর্শন করেন তারা। এলাকার পূর্ব পাশে নির্মাণাধীন বিনোদন কেন্দ্র, এমপি থিয়েটার পরিদর্শন ও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন তারা। এ সময় থিয়েটারের নকশা ও নির্মাণ শৈলী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, সিডনির বিশ্বখ্যাত অপেরা হাউসের আদলে হাতিরঝিলেও গড়ে তোলা হবে অপেরা হাউস। সংস্কৃতি মন্ত্রী বলেন, বিনোদন কেন্দ্রের পাশাপাশি এখানে দেশের বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে। পরিকল্পনা, আন্তর্জাতিক দরপত্র ও নকশা প্রণয়ন করেই আন্তর্জাতিক মানের অপেরা হাউস তৈরির কথা বলেন তারা। আমরা একটা অপেরা হাউস করার জন্য চিন্তা ভাবনা চলছে। এখানে একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটা অভয়ারণ্য হবে, এখানে অনেক গাছ থাকবে। এখানে একটা লন্ডন আইয়ের মতো এবং সিঙ্গাপুরও যেরকম আই আছে এরকম রাউন্ড শেপের আমরা এখানে ঢাকা আই করব। এই অপেরা হাউস কিন্তু একটি প্রপার কনসার্ট হাউস বা বড় অনুষ্ঠান করার জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো লাগে আন্তর্জাতিক মানের সেই জিনিসটি হবে। এই অপেরা হাউস নির্মিত হলে এটিও দেখার জন্য পৃথিবীর যারা স্থাপত্যের ছাত্রছাত্রী আছে তারা এটি দেখতে আসবে।
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদরের 15টি ইউনিয়নের গ্রামগঞ্জে সরব হয়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা। প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগ প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও হুমকি সহ নানা অনিয়মের অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 31 মার্চ দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর সদর উপজেলার 15টি ইউনিয়নে প্রার্থীরা 3 রাত চষে বেড়াচ্ছেন ইউনিয়নের পাড়া মহল্লা সহ অলিগলি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ প্রার্থীরা, তবে ভোট কারচুপি, হুমকি সহ নানা অভিযোগ রয়েছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। এই পাঁচখোলা ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে আমি এই এলাকার শান্তি প্রতিষ্ঠিত করব। প্রত্যেকটা সেন্টারে যেন ভোট গণনা করে ওই সেন্টারের ভোট সেন্টারে বুঝা গুণা দিয়ে যায়, এইটাই আমি সরকারের কাছে দাবি। আমার নামে, আমার পরিবারের নামে মিথ্যা মামলা, হামলা, ভয়, ভীতি, অ্যারেস্ট করবে পুলিশ দিয়া, এইসব কন্টিনিউ আমাকে দিয়ে আসতেছে। তবে ভোটাররা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। আমি সৎ ব্যক্তিকেই দেখতে চাই, যে যুবকদের নিয়ে কাজ করবে, সুখে দুঃখে যারে পাই এবং রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করে এবং বাল্যবিবাহর দিকে লক্ষ্য রাখে, এরকম একজন সুন্দর চেয়ারম্যান চাই। অবশ্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন পর্যন্ত আমার কাছে লিখিত আকারে বা মৌখিক কোনো অভিযোগ দায়ের করেনি। যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 2 জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বাকি 13টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 32 জন, আর মেম্বার পদে অংশ নিচ্ছেন 495 জন প্রার্থী। সময় সংবাদ, মাদারীপুর। গাজীপুরে গুলিতে দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। গতরাতে টঙ্গী নদীবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। র্যাব জানায় গতকাল রাত 3টার দিকে নদীবন্দর এলাকায় একাধিক মামলার আসামি দেলোয়ার তার লোকজন নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার ও তার সহযোগীরা গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, 196 পিস ইয়াবা ও 10,000 টাকা জব্দ করেছে র্যাব। এই ঘটনায় তাদের 2 সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। প্রতি বছরের মতো এবারও সবুজ ভুট্টা গাছে ঢাকা পড়েছে গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল। দূর থেকে বালুচর জুড়ে সবুজের ঢেউ দেখে চোখ জোড়ালেও কাছে গেলে আঁচ করা যায় ভুট্টার আবাদ নিয়ে কৃষকের চাপা কষ্ট। নানা ওষুধ প্রয়োগ করেও ভুট্টার ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। কৃষকদের অভিযোগ, এই দুঃসময়ে কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছে না তারা। ওবায়দুল ইসলামের ছবিতে বিস্তারিত হেদায়েতুল ইসলামের রিপোর্টে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর চরে কৃষকেরা অন্য বছরের মতো এবারও ভুট্টার চারা রোপণ করেন। পরিমাণ মতো সার পানি দেয়ায় কোনো কোনো ক্ষেতে বেশ হৃষ্টপুষ্ট ভুট্টার মোচাও বের হয়েছে। তবে 2-1 বিঘা জমি পরপর চোখ ফেললে দেখা যায় উল্টো চিত্র। এই জমিগুলোতে পরিপূর্ণতা পাচ্ছে না ভুট্টা। এতে একদিকে যেমন ভুট্টার ফলন নিয়ে শঙ্কিত, অন্যদিকে দাম নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত। অনেক টাকা খরচা করলাম, এই টাকাগুলো নোনার কারণে আবাদটা হচ্ছে না। এই টাকাগুলো তো আমরা তোলার মতন পুজো পাচ্ছি না। 20 কেজি সার দেওয়ার প্রয়োজন, শিকার হতে 1 বস্তা সার মারতে হচ্ছে যাতে ফলনটা ভালো হয়। 700 বা 750 যদি বাজার দেয় তাহলে কিছুটা আর কি হলো বাঁচবে। তাদের এই বিপর্যয়ের সময় কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না বলে অভিযোগ ভুট্টা চাষিদের। আইলো হয় বুঝছা, তাহলে কোনটা লাগলো না লাগলো হইলে হয়, সেটা তো আসেও না, কয়ও না, দেখো না। এরা যদি চরে যাওয়া আসা করতো তাহলে মনে করেন যে ভুট্টার আবাদ আর উন্নত হইতো। আর কৃষি কর্মকর্তাদের মাঠে না যাওয়ার জন্য ভৌগোলিক অবস্থানের দোহাই দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বর্ষার সময় তারা মুভমেন্টে একটু সমস্যা হয়, আর শুষ্ক মৌসুমে তারা মাঠে যাইতে পারেন, তবে সেই ক্ষেত্রে তাদেরকে অনেক পরিশ্রম করে ব্লকে যাইতে হয়। এই কথাটা সত্যি, সেই জন্য কৃষক হয়তো তাৎক্ষণিকভাবে কোনো এসওকে পান না। জেলায় এবার 11,000 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 88,000 মেট্রিক টন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খেলার খবর। বোলিং অ্যাকশন শুধরে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অঙ্গীকার করেছেন তাসকিন আহমেদ। আজ ভারত থেকে
দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন। আইসিসির এই সিদ্ধান্তে হতাশ হলেও এটা মেনে নিয়েই এগোবেন তিনি। রায়হান মাসুদের রিপোর্ট। এই ফেরা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। বাংলাদেশের ওয়ার্ল্ড টি-20 মিশন শেষ 26শে মার্চ। কার্যত আরও আগেই শেষ হয়েছে তাসকিনের আসর। তাই বিমর্ষ, বিষণ্ণ এই ঘরে ফেরা। বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিতে প্রশ্ন ওঠে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। এরপর 14ই মার্চ চেন্নাইয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দেন দেশের অন্যতম দ্রুততম এই পেসার। এরপর পাকিস্তানের বিপক্ষেও মাঠে নামেন তাসকিন। পরীক্ষার ফল আসে তাসকিনের বিপক্ষে। শুধু জাতীয় দল নয়, পুরো ক্রিকেট পাগল জাতি দাঁড়ায় তাসকিনের পক্ষে। দেশে ফিরেই তাই কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাসকিন। মানসিকভাবে সবসময় সাপোর্ট দিচ্ছে এবং আমিও চেষ্টা করতেছি যে তারা একটু আপসেট, শুধু তারা না, সবাই, আমিও। তো আমার এখন বাবা মার ক্ষেত্রে একটাই লক্ষ্য আমার, যে তারা যে আপসেটটা হয়েছে তাদের মুখে আবার হাসি ফিরে আনবো। বিসিবিও চেষ্টা করে তাসকিনকে ফেরানোর। আইসিসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আপিল করলে আগের রায় বহাল রাখে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। স্বাভাবিকভাবেই ব্যাপারটা মেনে নিয়েছেন তাসকিন। তবে একটি প্রতিজ্ঞাও করেছেন এই ফাস্ট বোলার, খুব দ্রুতই ফিরে এসে সবার মুখে হাসি ফোটাবেন তিনি। এখন যেটা হয়ে গিয়েছে তো হয়েই গেছে। তো এখন একটাই লক্ষ্য যে আমার সামনে যখন পরীক্ষা আমি দিব, পরীক্ষাটা দিয়ে ফিরে আবার ভালো মতো খেলা। ঠিক আছে, তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমতে আবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, হইতে পারে যে এই বাধাটা আমার জীবনে আমি যা হইতাম তার থেকে 2 স্টেপ উপরে নিয়ে যেতে পারে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর হার দেখেছে হোটেলে বসে একাকী। তাই এমন হারে তাসকিনের কষ্টটা যেন সবার থেকে বেশি। এটা খুবই কষ্ট পেয়েছি আসলে, সবাই পাইছে। ইভেন আমার খুব খারাপ লাগতেছিল যখন সবাই খেলতে গেছে, আমি হোটেলে একা খেলা দেখতেছিলাম। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে এখন কলকাতায় বাংলাদেশ ক্রিকেট দল। ভ্রমণ ক্লান্তির জন্য টাইগাররা অনুশীলন না করলেও ঘাম জড়াবে ক্রিউইরা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। বাবা, আপনাকে ধন্যবাদ। আজ বাংলাদেশের অনুশীলন নেই, তবে কিছুক্ষণ আগে কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা ঘাম ঝরানোর অনুশীলন করেছেন। ব্যাটিং, বোলিং, রানিং সবকিছু মিলে তারা বেশ ভালো অনুশীলন করেছেন। কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো বাংলাদেশ অনুশীলন না করলেও বাংলাদেশ সময় 1:40 নাগাদ কথা বলবেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন। আর বাংলাদেশ সময় 1:20-এ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন কথা বলার কথা রয়েছে। আর আবারও কিন্তু বাংলাদেশ দ্বিতীয় দফা 10 দিনের ব্যবধানে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে খেলবে। এর আগে কিন্তু 26 বছর পর প্রথম বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ যদি সুপার 10-এ আসলে একটি ম্যাচে জয় না পেলেও কিন্তু গেল 3-4 মাস হলো যে বাংলাদেশের টি-20-তে যে পারফরমেন্স একটু সমালোচনা ছিল যে আসলে উন্নতি করতে পারছে না, সেটা কিন্তু একটু চোখে পড়েছে উন্নতির ধাপটা। আসলে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন দৈনিক সকালের খবরে ক্রীড়া সম্পাদক এমএম কাউসার ভাইয়ের সাথে। কাউসার ভাই, আসলে বাংলাদেশ একটা ম্যাচেও জিতে পারেনি, তবে পারফরমেন্সটা কেমন লেগেছে? আসলে উন্নতি কোনো ছাপ দিতেছে? না, উন্নতি তো অবশ্যই ছাপ। কারণটা হলো যে আপনি উন্নতির কথা যদি বলতে চান তাহলে কিন্তু সর্বশেষ ম্যাচের প্রসঙ্গটাই দেখুন। সেখানে কিন্তু 240 বলের খেলা, শুধুমাত্র শেষ 3 বলে বাংলাদেশ কিন্তু আপনার ডাউন পজিশনে ছিল। তার আগে কিন্তু পুরো ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আপার হ্যান্ডে ছিল। সো বলাই যেতে পারে যে উন্নতিতে তো অবশ্যই। সেই ম্যাচ বাংলাদেশ আসলে কিছু বিষয় হয় না যে ব্যাখ্যাতীত কিছু ঘটনা ঘটে, সেই কারণে কিন্তু ম্যাচটি হেরে গিয়েছিল। কিন্তু উন্নতির প্রসঙ্গে আপনি যদি বললেন, সেটি কিন্তু আমাদের এশিয়া কাপের থেকে আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি যে টি-20-তে আমরা ওয়ানডের মতো খেলতে পারছি এবং বড় দলকে হারানোর ক্ষমতা রাখছি। ঠিক একই রকমভাবে এই বিশ্বকাপে এসেও কিন্তু আমরা হয়তো বাছাই পর্বে ভালো খেলেছিলাম, কিন্তু সুপার 10-এ এসে প্রথম 2 ম্যাচ ভালো খেলতে পারিনি। কিন্তু তৃতীয় ম্যাচে ভারতের সাথে আমরা কিন্তু একদম যাকে বলে যে লড়াই করার যে মানসিকতা ছিল, সেটা প্রায় 240 বলের আপনার 247 বল পর্যন্ত ছিল। শেষ 3 বলে আমরা পারিনি। সো উন্নতি কিন্তু হচ্ছে। শেষ ম্যাচ যে দল আগে প্রথমে কিন্তু আগে সুপার সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং নিউজিল্যান্ড দুর্দান্ত খেলছে, অপ্রতিরোধ ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে শেষ ম্যাচটা আসলে বাংলাদেশ কিরকম করে বলবো আপনি মনে করছেন? দেখুন, কালকের যে ম্যাচটি বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে ম্যাচটি, সেখানে দুটি বিষয়। একটি হলো যে নিউজিল্যান্ড কিন্তু অলরেডি সেমিফাইনালে চলে গিয়েছে, তাদের জন্য এই ম্যাচ বড় কোনো ভূমিকা রাখবে না। বাট বাংলাদেশের জন্য কিন্তু এই ম্যাচটি অনেক বড় একটা রাখতে হবে, যাতে ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এখানে এসেছিল সেই লক্ষ্যটা অর্জন করতে সক্ষম হবে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন সহকর্মী, সিনিয়র সহকর্মী এমএম কায়সার, যে বাংলাদেশের শেষ ম্যাচটা আসলে জয়ের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী সিরিজে বাংলাদেশের এই জয়টা হলো আত্মবিশ্বাসে
টনিক হিসেবে কাজ করবে। বাবু, এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে। দর্শক, ভারতের কলকাতা থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। চলে যাচ্ছি পরের খবরে। এবার বান্দরবানের পর্যটন নিয়ে একটি প্রতিবেদন। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক আর আবহাওয়া অনুকূলে থাকায় অফ সিজনেও পর্যটকদের পদভারে মুখরিত বান্দরবান পার্বত্য জেলা। প্রতিটি টুরিস্ট পয়েন্টে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নীলগিরির ওপর দাঁড়িয়ে মেঘ ধরার হাতছানি উপেক্ষা করতে পারছেন না ভ্রমণকারীরা। বান্দরবান ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকালকে পর্যটন মৌসুম হিসেবে ধরা হয়। এরপর থেকে প্রখর রোদের পাশাপাশি হঠাৎ করে বৃষ্টির মৌসুম শুরু হয়, পর্যটকরা তেমন পাহাড়মুখী হন না। কিন্তু এবার মার্চ মাসের মাঝামাঝি তো পর্যটকরা ছুটছেন বান্দরবনের পথে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার লোভ সামলাতে পারছেন না তারা। তার সাথে আঁকাবাঁকা পাহাড়ি পথ তো রয়েছেই। অনেক সুন্দর মনোরম পরিবেশ, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনে হয় আর কোথাও দেখতে পাওয়া যাবে না। প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশে ভরপুর, এটা বান্দরবন না আসলে আসলে বোঝা যায় না। আমরা যেভাবে সুন্দর রাস্তাগুলো দিয়ে মেঘ ধরতে ধরতে আসলাম, সো ইট ওয়াজ এন অ্যামেজিং জার্নি। শিশুদের কাছে বান্দরবান এবং নীলগিরি মানেই অন্যরকম অনুভূতি। এদিক সেদিক ঘুরে বেড়ানো, সে সাথে ছবি তোলা তো রয়েছেই। পেছনে মেঘ রেখে সেলফি তোলার ক্ষেত্রে বড়রাও পিছিয়ে নেই। আমার অনেক ভালো লেগেছে, কারণ আসার সময়ে অনেক জায়গায় নেমেছি, আমরা পাহাড় দেখেছি। আমার খুব ভালো লেগেছে, আমি খুব মজা পেয়েছি। আমি ছোটবেলায় এসেছিলাম কিন্তু ভুলে গিয়েছি, এখন খুব ভালো লাগছে। নীলগিরির পাশাপাশি শৈলপ্রপাত, মেঘলা, নীলাচল এবং চিম্বুকও রয়েছে পর্যটকদের সমান আকর্ষণ। চলতি মাসের পুরোটাই জুড়ে পর্যটকদের এ ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। অপার সৌন্দর্যের লীলাভূমি এই বান্দরবন পার্বত্য জেলা, তার মধ্যে অন্যতম হলো এই নীলগিরি। সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 4500 ফিট এবং সমতল ভূমি থেকে 2500 ফিট উপরে অবস্থান এই নীলগিরির, যে কারণে অফ সিজনও এই সমুদ্র পৃষ্ঠের উচ্চভূমি দেখার জন্য ভিড় করছে হাজারো পর্যটক। বান্দরবনের নীলগিরি থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 45 বছর পরেও 25 মার্চের কাল রাত গুমরে কাদায় মা মাটির সন্তানদের। রাতের অন্ধকারে গণহত্যা চলে নির্বিচারে, স্মৃতিসৌধে চলছে প্রস্তুতি। স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বাড়লেও কমেছে রেলপথ। পরিকল্পনার অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প, জানালেন মন্ত্রী। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গ্রামগঞ্জে সরব প্রার্থীরা ছুটছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে। গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে সিরাজগঞ্জের খামারিরা। সমস্যা সমাধানের আশ্বাস মিল্কভিটা কর্তৃপক্ষের। এবং ব্রাসেলস হামলায় অল্পের জন্য রক্ষা পেল 3 বাংলাদেশি পরিবার। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফিরে তাদের। পশ্চিমা দেশগুলোতে আরো হামলার আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।